জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। সবকিছু ঠিকঠাক থাকলে উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, নার্স, ব্যক্তিগত সহকারী সহ 15 জন। দলীয় সূত্রে জানা যায়, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যাবেন। সঙ্গে যাবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল। এছাড়া 6 চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সচিব, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন গৃহকর্মী। গেল 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে পারেননি বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সরকার রাজনীতিবিদদের পেছনে পড়ে না থেকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভায় তিনি এসব বলেন। এখন ঐক্যবদ্ধ থাকা জরুরি উল্লেখ করে ডক্টর জাহিদ বলেন, প্রশাসন সহ সব জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে ষড়যন্ত্র চলমান থাকবে। বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে কে দেশ পরিচালনা করবে। এ সময় গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদেরকে দলীয়করণ না করার আহ্বান জানান বিএনপির এই নেতা। যিনি শহীদ হয়েছেন তার কোনো রং নেই, সে শহীদ। যে পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে পঙ্গু হয়েছে দেশের জন্য। যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য। আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তা নাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে, কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। এ সময় এই সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে বলেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে যে শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি এই সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে বলেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সরকারের মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় সবাইকে সতর্ক করে বলেন, আন্দোলনের আকাঙ্ক্ষাকে বিভক্ত হতে দেয়া যাবে না, তাহলে ফ্যাসিবাদরা সুযোগ পাবে। ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, সেই সরকার তো স্বৈরাচারী হতে বাধ্য। আর যে সরকার নির্বাচিত সরকার হয়, যে সরকারকে জনগণের কাছে যেতে হয়, সে সরকারকে জনগণের ভাবনা মাথায় রাখতে হয়, সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। আমরা সেই ব্যবস্থা চাই যে 5 বছরের জমিদার মার্কা কোনো সরকার চাই না। 21 বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে, আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন, আপনি 63 বছর পরেও আপনার দলকে আর কখনই কামব্যাক করাতে পারবেন না। দেশকে এগিয়ে নিতে সব ধরনের বৈষম্য দূর করার উপর গুরুত্ব আরোপ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে BICC-তে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর জাতীয় চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, দেশে সত্যিকারের পরিবর্তনের জোয়ার এসেছে, এটি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসা গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি, বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&D-তে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। প্রিয় বাংলাদেশ আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যায়। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার পাইলট।
আজ শুভ বড়দিন। ভোরের আলো ফুটতেই শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে চার্চে সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। নতুন কাপড়, অলংকার আর নানা সজ্জায় নিজেদের সুসজ্জিত করে যিশু ভক্তরা অংশ নেন বড়দিনের প্রার্থনায়। এ সময় তারা নিজ পরিবার, দেশ এবং বিশ্বের সবার মঙ্গল কামনা করেন। বড়দিনে পৃথিবীতে মানুষ রূপে আবির্ভূত হন প্রভু যিশু। তার এই আগমনের মূল লক্ষ্য ছিল প্রেম ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়া। তাই তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা পারস্পরিক ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব তৈরির শপথ নেন বড়দিনে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যিশু ভক্তরা আসতে শুরু করেন চার্চে। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে যিশুকে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য এবং তাদেরকে সঠিক পথ দেখানোর জন্যই পৃথিবীতে আগমন ঘটেছিল ঈশ্বরপুত্র যিশুর। তাই তো বড়দিনে সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা। সবার জন্য আমরা দোয়া করি বা প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। এই দিনটা আজকে আমরা শুভ মনে করি। শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে। বড়দিনটা আমাদের জন্য অবশ্যই যীশু খ্রিস্টের কাছে একটা আনুগত্য দেখিয়ে আমরা যেন তার সেই মূল্যবোধ, তার সেই ব্যক্তিত্ব নিয়ে যেন আমরা প্রত্যেকেই আমাদের সেবা কাজ করতে, মানবতার জন্য আমরা কাজ করার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের বিশ্বাসের নবায়নটা করি এই বড়দিন উপলক্ষে। ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা উদযাপিত হচ্ছে বড়দিনের উৎসব। সকাল থেকে গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। আনন্দে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের পাথরঘাটা পবিত্র জপমালা রানীর ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা করেন যিশু ভক্তরা। এদিকে শীতের সকালের সৈয়দপুরের গির্জায় গির্জায় জড়ো হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এছাড়া খুলনা ও রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে। নগরীর বাইরেও সব গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করব, তারপর মানুষের ঘরে গিয়ে পিঠাপুলি খাবো। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। যত পাপ কালিমা করেছি তা থেকে যেন আমরা আর না করি এবং সামনের দিকটা যেন আরো সুন্দরভাবে আগামী বছরটা উদযাপন করতে পারি। সবাইকে যেমন একজন একজনকে ভালোবাসে আর ভালোবাসা দিয়ে আমাদের জীবন কাটাতে পারি। বিশেষ প্রার্থনায় আমরা নিবেদন করব আমাদের দেশকে, বিশেষ করে আমাদের দেশে যাতে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা বিরাজ করে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। দুপুরে বঙ্গভবনের দরবার হলে খ্রিস্ট সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, বিশপ বেজয় নাইসেফরাস ডিক্রোস, বিভিন্ন বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিস্ট সম্প্রদায়ের বিশিষ্টজন ও ধর্মীয় নেতারা। বড়দিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। মহামতি যীশুখ্রিস্টের শিক্ষা সারা জীবনে প্রতিফলিত হলে সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবে মেতেছে নানান বয়সী মানুষ। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি তার কাছে। রাহাত, সোনারগাঁও হোটেলে বড়দিন উদযাপনের আয়োজন কেমন চলছে, বিস্তারিত জানাবেন।
বড়দিনের উদযাপন বিশেষ করে যখন সন্ধ্যা নেমে এসেছে তখন কিন্তু আমরা দেখছি যে হোটেলের নানান যে জোনগুলো রয়েছে, অর্থাৎ বড়দিন উদযাপনে যেসব আয়োজনগুলো রয়েছে সেসব আয়োজনের প্রতিটি জায়গায় কিন্তু মানুষে পরিপূর্ণ, অর্থাৎ সবাই এই বড়দিন উদযাপন উপলক্ষে যে নানান আয়োজন রয়েছে হোটেলটির সেটি মূলত উপভোগ করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি এই বড়দিন উপলক্ষে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও বাচ্চাদের আনন্দের জন্য একটি জায়গা তৈরি করেছেন। সেই জায়গাটিতে এই জায়গায় আমরা দেখছি যে দেশের ঐতিহ্যবাহী নানান ধরনের বাচ্চাদের যে খেলার নানান যে রাইড রয়েছে সেগুলো, এবং একই সঙ্গে রণপা নিয়ে এখানে আমরা দেখছি যে তিনি বলের খেলা দেখাচ্ছেন এবং নানান ধরনের আয়োজনই কিন্তু আমরা এখানে দেখছি। এবং একই সঙ্গে এই হোটেলটির ঠিক বাইরেই আমরা দেখছিলাম যে তারা ক্রিসমাস ট্রি এবং অন্যান্য যে নানান আয়োজন রয়েছে বড়দিনের যেসব প্রাসঙ্গিক জিনিসপত্র রয়েছে সেগুলোও কিন্তু তারা ইতোমধ্যে নিয়ে এসেছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে নানান বয়সী মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু দিনটি খুব আনন্দের, এবং বাচ্চাদের তাদের অভিভাবকেরাও এখানে নিয়ে আসছে। এবং এই হোটেলটিতে এই জায়গাটিতে বিশেষ করে বাচ্চাদের এই বড়দিন উদযাপনের জন্য কিন্তু এখানে একটি প্রবেশ ফিও রাখা হয়েছে এবং সেই সঙ্গে নানান খাবার দাবারের আয়োজনও এখানে করা হয়েছে। এবং আমরা দেখছিলাম বাচ্চারা নানান রাইডে চড়ছেন, তারা তাদের এই যে বড়দিনের যে আনন্দ সেটি কিন্তু তাদের অভিভাবকদের সঙ্গে এই নানান রাইডেই ভাগাভাগি করে নিচ্ছেন। এবং একই সঙ্গে অভিভাবকদের সঙ্গে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বড়দিনের এই আয়োজন নিয়ে তারা এখানে কেন। সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে যেহেতু রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেই বিশেষ করে এই বড়দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়, সেজন্যই কিন্তু তারা তাদের বাচ্চাদের নিয়ে এই জায়গাটিতে এসেছেন এবং তারা আনন্দ পাচ্ছেন। এবং আমি আপনাকে একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে বড়দিনের এই আয়োজনে শুধুমাত্র যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন এসে অংশগ্রহণ করেছে তাই না, আমরা দেখছি যে অন্যান্য ধর্মের মানুষজনও কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে সম্প্রীতির যে বাংলাদেশ, এই সম্প্রীতির বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার সেই নীতিতেই তারা বিশ্বাস করেন, যার কারণে কিন্তু তারা খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই উৎসবটিতেও এসেছেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে রাজধানীর যে বড় বড় চার্চগুলো রয়েছে সেসব চার্চে কিন্তু নানান উপাসনা হয়েছে এবং সেখান থেকে সকালের দিকে যারা প্রার্থনা জানিয়ে এসেছেন তারাই কিন্তু বিকেলের দিকে এই নানান আয়োজনের মধ্যে আসছেন। এবং তাদেরকেও আমরা জানতে চেয়েছিলাম যে তারা মূলত এই বড়দিন উপলক্ষে কি তারা ঈশ্বরের কাছে মূলত কী চাইল। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের প্রার্থনা একটি, যে বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধ থাকে এবং বাংলাদেশের যত সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো যেন আগামী দিনগুলোতে প্রস্ফুটিত হয়, সেই প্রার্থনাই তারা মূলত জানাচ্ছেন এই বড়দিন উপলক্ষে। এই ছিল রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে আমার কাছে সব শেষ। অ্যানি, প্যান প্যাসিফিক সোনারগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। বড়দিনের ছুটি উপলক্ষে কক্সবাজারের পর্যটকদের উপচে পড়া ভিড়, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বেচাকিনা। বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বিদজ্ঞ। মনতোষ, কক্সবাজারের পর্যটকদের সমাগম কেমন দেখছেন? হোটেল মোটেলের কত শতাংশ বুকিং হয়েছে জানাবেন। সৈকতের শহরে আজকে একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখছি এবং বিপুল পর্যটক কক্সবাজারে এসেছেন এবং তাদের বড় একটি অংশ কিন্তু এই মুহূর্তে সৈকতে অবস্থান করছেন। আমরা সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। এখানকার চিত্র একেবারে লোকারণ্য বলা যায়। সকাল থেকেই আসলে এখানের যে পরিস্থিতি সেটি প্রচুর মানুষে ভরপুর রয়েছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে যে কক্সবাজারের যে তারকা মানের হোটেলগুলো রয়েছে সেখানে শতভাগ কক্ষ কিন্তু বুকিং রয়েছে। এর বাইরে মাঝারি মানের যে হোটেল সেগুলো 80 থেকে 90% কক্ষই বুকিং রয়েছে। এবং এবারের যে চিত্র, যেহেতু শীত মৌসুম শুরু হয়েছে, এর বাইরে আজকে বড়দিন, সব মিলিয়ে একটা মানুষে পরিপূর্ণ একটা পরিস্থিতি সৈকতের শহরে। এবং আমরা দেখছি যে সৈকতের যে প্রবেশমুখ কিংবা কক্সবাজার শহরের যে প্রবেশমুখ সেখানে আজকে দিনভর আসলে একটা যানজট, একটা ব্যস্ততা চোখে পড়েছে। এবং সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো
রয়েছে কিংবা হোটেল মোটেল জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবখানেই একটা আনন্দমুখর পরিবেশ, সবখানে একটা উচ্ছ্বাস কিন্তু কাজ করছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচাকেনা বাড়ার কারণে সেখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের কথা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এই মৌসুমটি যেহেতু অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আসলে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত পর্যটকের যে চাপ সেটি অব্যাহত রয়েছে এবং আগামী দীর্ঘ সময় ধরে বিশেষ করে আগামী 31st নাইট উপলক্ষেও কিন্তু আরো একটি ব্যাপক ভিড় এখানে হতে পারে পর্যটকদের, সেভাবেই কিন্তু এখানকার ব্যবসায়ীরা তাদের প্রস্তুতিগুলো নিয়েছেন এবং মৌসুম শুরুর আগে থেকেই কিন্তু প্রচুর অর্থ তারা এখানে বিনিয়োগ করেছেন, নতুন করে হোটেল মোটেলগুলোকে সাজিয়েছেন। এর বাইরে যে কর্মীরা রয়েছেন হোটেল মোটেলগুলোর কিংবা রেস্তোরাঁগুলোতে কর্মীদের কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থাও তারা করেছেন এবং সব মিলিয়ে তারা যে বিনিয়োগটি আসলে করেছেন সেটি যে তুলতে পারছেন, এখানে যে পর্যটকদের সারাটি তারা প্রত্যাশিতভাবে পাচ্ছেন, সেই কারণে কিন্তু তাদের মাঝে খুশির আমেজ রয়েছে। আমরা এখানে সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে এখানে কক্সবাজার শহরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে, এর বাইরে বা দরিয়ানগরের কথা যদি বলি, এর বাইরে মহেশখালের আদিনাথ মন্দির রয়েছে এবং টেকনাফের যে সেন্ট মার্টিন দ্বীপটি রয়েছে সেই দ্বীপেও কিন্তু মানুষের উপস্থিতি আছে, লোকজন সেখানে যাচ্ছেন এবং পাঁচটি মতো জাহাজ প্রতিদিন সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করছেন এবং এই যে পর্যটকদের দীর্ঘ যাত্রা কক্সবাজারমুখী হওয়ার প্রবণতা, এটি এখানকার ব্যবসায়ীদের যেমন উচ্ছ্বসিত করেছে তেমন তাদের যে ব্যবসায়িক সম্ভাবনা সেটিকে আরো বেগবান করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই পরিস্থিতিটা যাতে অব্যাহত থাকে সেটি তারা আশা করছেন। এই ছিল এ নিয়ে আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। নানা আনুষ্ঠানিকতায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্ম উৎসব বড়দিন। ক্রিসমাস ইভে গির্জায় গির্জায় হয় বিশেষ প্রার্থনা। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলহেমে। মধ্যরাতে বেথলহেমে চার্চ অফ দ্য ন্যাটিভিটিতে প্রার্থনার জন্য আসেন ভক্তরা। খ্রিস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চের বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দেন পোপ ফ্রান্সিস। পালন করা হবে 25 বছর পর ফিরে আসা রজত জয়ন্তী ক্যাথলিক হলি ইয়ার। বড়দিন উপলক্ষে বিশ্বে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাতে। চার্চগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর নেই কোনো আলোকসজ্জা। তিস্তার পানির সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সে অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে নীলফামারীর জলঢাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন বৈষম্য হয়েছে, কিন্তু এ সরকারের আমলে সারা দেশে সমানভাবে উন্নয়ন হবে। উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ অঞ্চলে স্থলবন্দর কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন তিনি। এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তথ্য প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন আসিফ মাহমুদ। এই সফরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি উপজেলায় 2000 করে শীতবস্ত্র বিতরণ করছেন পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা। শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। সুতরাং উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ করা সম্ভব হয়, উত্তরবঙ্গের যে স্থলবন্দর আছে সেটাকে আরো শক্তিশালীকরণের উদ্দেশ্যে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে অবশ্যই আলোচনা করব। গণশুনানি আয়োজন করা হবে, আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনবো, তিস্তা নিয়ে আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে। তাবলিগ জামাতের কার্যক্রম এক ছাতার নিচে আনতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ।
ধর্মীয় বিষয়ে বৈষম্য নিরসনে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বলা হয়, তাবলিগ জামাতের অভ্যন্তরে বিভক্তি ও রক্তক্ষয়ী সংঘর্ষ স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাবলিগ জামাতে সমতা প্রতিষ্ঠায় কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। গঠিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করা। উভয় পক্ষের মুরব্বীদেরকে সংলাপে আসতে হবে যে কার কি অভিযোগ। পাকিস্তানের মাওলানা তাকি উসমানী সাহেব, আমাদের ভারতের দেওবন্দ মাদ্রাসার হজরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, আমরা দুই পক্ষের মুরব্বীরা ওনাদেরকে মানে। তো যদি দুই পক্ষ একত্র হয় তাহলে আমরা এই দুইজন মুরব্বীর মধ্যস্থতায় তাদেরকে বিচারক হিসেবে রেখে দুই পক্ষকে আমরা সংলাপের মধ্যে বসিয়ে আমরা একটা সমাধানে আসতে পারি। বেতন ভাতা সংক্রান্ত ক্ষোভ থেকে চাঁদপুরের সারবাহী জাহাজে 7 নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। কুমিল্লায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এলিট এ ফোর্স। জাহাজের কর্মীদের ঘুমের ওষুধ খাওয়ানোর পর আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে এই ব্যক্তি একাই সবাইকে হত্যা করেছে বলে উঠে এসেছে জিজ্ঞাসাবাদে। এর আগে আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেফতার করে র্যাব। সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজের 5টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় এর আগে। এরপর গুরুতর জখম অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 2 জনের। পরে মঙ্গলবার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে চাঁদপুর জেলা পুলিশ 10 কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মাস্টার কর্মচারীদের বেতন ভাতা ছুটি এবং অন্যান্য সুবিধাদি সঠিক সময়ে প্রদান করত না। মূলত এই ক্ষোভ থেকে সে একটি পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে গত 18 ডিসেম্বর তারিখে সে 3 পাতা ঘুমের ওষুধ ক্রয় করে। ঘটনার দিন রাতে খাবারের সাথে 3 পাতা ওষুধ মিশিয়ে দেয় এবং যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মাস্টারকে সে গিয়ে মাস্টারের কক্ষে চাইনিজ কুড়াল দিয়ে হত্যা করে। চাঁদপুরে 7 নৌ শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। মেঘনায় জাহাজে 7 নৌ শ্রমিককে হত্যার ঘটনায় বিচারের দাবিতে সদরঘাট লঞ্চ টার্মিনালে জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের এক মানববন্ধনে তিনি কথা বলেন। এ সময় নৌ শ্রমিক কর্মচারীদের হত্যায় জড়িত সবাইকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে শ্রমিক দলের নেতাদের অভিযোগ, নৌযান শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তারা। 7 জন নিরীহ নাবিককে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পিছনে কি ষড়যন্ত্র রয়েছে এটা খুঁজে বের করার দাবিতেই আজকের এই শ্রমিক জমায়েত। এই শ্রমিক জমায়েতের আগে সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেফতার ইরফানকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে তোলা হয়েছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবাইর। তালহা, পুলিশ কতদিনের রিমান্ড আবেদন করতে পারে বলে জানতে পেরেছেন, জানাবেন। আসলে কিছুক্ষণ আগে কিন্তু 7 খুন ঘটনার যে একমাত্র আসামিকে এখন পর্যন্ত ধরা হয়েছে এবং ইরফান যে স্বীকারোক্তি দিয়েছে র্যাবের হাতে ধরা পড়া সেই ইরফানকে কিন্তু বিকেলবেলা চাঁদপুরের নৌ পুলিশের হাতে কিন্তু হস্তান্তর করেছে র্যাবের টিম এবং তারপরই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ঠিক চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আমলি আদালতে কিন্তু তোলা হয়েছে। যদিও আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে মাগরিবের নামাজের পরে কিন্তু এই আদালতের রিমান্ড শুনানি কিন্তু চলতে পারে। আমি আসলে যেটা জানতে পেরেছি, কথা বলেছি পুলিশের সাথে, যারা যেটা বলছেন যে এই মামলার আয়ু
চাঁদপুর সদর উপজেলার হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম, তিনি কিন্তু এই মামলার আসামিকে 10 দিনের জন্য কিন্তু রিমান্ডের জন্য কিন্তু আবেদন করবেন বলে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি। এবং মামলার আবেদন মঞ্জুর করার জন্য যারা সরকারি যারা অ্যাডভোকেট রয়েছেন তারাও কিন্তু এই আদালতে কিন্তু এখন রয়েছেন। আসলে একটু জানিয়ে রাখি, চাঁদপুরের এই যে চাঞ্চল্যকর 7টি হত্যা তার ঘটনা কিন্তু গত সোমবার কিন্তু ঘটেছে, যেখানে চাঁদপুর হাইমচর উপজেলার ঈশানবালা এলাকার মাঝের চর এলাকায় কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আল বাকের যে জাহাজ, সেই জাহাজের মালিক পক্ষের একজন চাঁদপুরের হাইমচর থানায় কিন্তু বাদী হয়ে মামলা করেছেন। অজ্ঞাত 7 থেকে 8 জনকে আসামি করে ডাকাতি মামলা কিন্তু করা হয়েছে। তারপর পরে কিন্তু গতকাল মধ্যরাতের দিকে কুমিল্লা র্যাব 11-র একটি টিম বাগেরহাটের চিলমারি এলাকা থেকে কিন্তু এই আসামিকে কিন্তু তারা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তারপরে কিন্তু তাদের কাছে কিন্তু তারা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিও কিন্তু দিয়েছেন। এবং সবশেষ আসলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন আরো কারা জড়িত আছে কিনা বা এই ঘটনার সাথে অন্য কোনো বিষয় জড়িত কিনা সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এই বিষয়ে জানা যাচ্ছে। আমি আসলে এই মুহূর্তে জানতে পেরেছি যে এই মামলার যে রিমান্ড শুনানি শুরু হয়েছে বা চলছে, সেখানে কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন বলে কিন্তু আমি জানতে পেরেছি। আসলে সবকিছু মিলিয়ে এখন যারা পুলিশ সদস্য রয়েছেন তারা বলছেন যে রিমান্ড শুনানিতে আরো বেশি অধিকতর তদন্তের মাধ্যমে কিন্তু এই ঘটনার কিন্তু প্রকৃত ঘটনা এবং কি কারণে এই ঘটনার ঘটেছে বা এই হত্যাকাণ্ডের ঘটেছে সবকিছু মিলে কিন্তু তারা আরো তদন্ত পূর্ব কিন্তু তারা সেটা নিশ্চিত করে পারবেন। তো সবকিছু মিলে এই ছিল আমার চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানহা জোবায়ের। দেশ জুড়ে বইছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ভোরে যান চলাচলে বেগ পেতে হচ্ছে পরিবহন চালকদের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.3 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় কন্যা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে প্রান্তিক এ জেলায়। তাপমাত্রা ওঠানামা করছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জেলার 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হলেও মিলেছে মাত্র 12,000 কম্বল ও 33 লাখ টাকা। এদিকে মৌলভীবাজারে মাত্র আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে হিমেল হাওয়ায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের কারণে সবজি ও বোরো ধানের মাঠে সঠিক পরিচর্যা না করতে পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। যশোরের হাসপাতালগুলোতে ক্রমে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। জ্বর, নিউমোনিয়া, সর্দির মতো রোগের প্রকোপ বাড়ছে। কাজাখস্তানের আখতাও এলাকায় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাণ গেছে 42 জনের, জীবিত উদ্ধার হয়েছে আরও 25 জন। 22 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বিমানটিতে 62 জন যাত্রী ও 5 জন ক্রু ছিলেন। আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি লম্বাভাবে মাটিতে পড়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোনজি শহরের দিকে যাচ্ছিল। আজারবাইজানের এয়ারলাইন্সের প্রাথমিক ধারণা পাখির সঙ্গে আঘাত লেগে দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যে অর্ধশতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। পাকিস্তানের আকস্মিক বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকায় 15 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান থেকে আসা শরণার্থী ছিলেন। আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায় এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর প্রাণহানির এই ঘটনা ঘটে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। নারী ও শিশু সহ এই হামলায় একটি পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 5 সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 সেনা।
সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি মহাসড়ক থেকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। দুর্ঘটনাস্থলের কাছেই রয়েছে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা, আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই গভীর খাদে পড়ে যায় গাড়িটি। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর পেছনে কোনো সন্ত্রাসী কার্যক্রম থাকতে পারে এমন অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মারানহাওতে সেতু ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। এখনও নিখোঁজ 12 জন। এছাড়া হাজার হাজার লিটার কীটনাশক ও সালফিউরিক অ্যাসিড বহনকারী লরিগুলো নদীতে পড়ে যায়। এতে নদীর পানি দূষিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানি দূষণের কারণে ব্যাহত হচ্ছে ডুবুরিদের উদ্ধার কাজ। টোকাটিন্স নদীর আশেপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ব্রাজিলের ফেডারেল সরকার। সেতু পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের গভর্নর। এই সেতুটি বেলেম ও ব্রাজিলিয়া মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। গেল রোববার সেতুটি ধসে পড়ে। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি সরকারি হাসপাতালে দুর্বৃত্তদের গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে 2 জন সাংবাদিক এবং পুলিশ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বন্ধ হয়ে যাওয়া সরকারি হাসপাতালটি পুনরায় চালুর ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে একদল সশস্ত্র লোক অতর্কিত হামলা চালায়। এ সময় অনেকে দেয়ালে টপকে হাসপাতাল থেকে বের হয়। গেল মার্চ মাসে গ্যাং হামলার কারণে বন্ধ হয়ে যায় স্টেট ইউনিভার্সিটি অফ হাইতি হাসপাতাল। শ্রীলঙ্কায় টি10 লিগে খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সাব্বির রহমান। সে ধারাবাহিকতায় এবার বিপিএলেও পারফর্ম করতে চান তিনি। আসলে ভালো খেলে সুযোগ মিলবে জাতীয় দলে, এমনটাই বিশ্বাস সাব্বির রহমানের। আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি, আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি, এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি। এটাই ইউটিলাইজ করেছি, চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায়, কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো যায়, আর টিম হিসেবে খেলা যায়। আমার কাছে আমি কনফিডেন্স ফিরে পেয়েছি। 2-1 ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে, আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে, সেটা অনুযায়ী খেলার চেষ্টা করব। এবারের বিপিএলকে জমজমাট করতে 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে মিউজিক ফেস্ট। তারই অংশ হিসেবে ঢাকার পর এবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল থেকে শুরু হয়েছে জমকালো আয়োজন। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। মিউজিক ফেস্টে কোন কোন শিল্পীরা অংশ নিয়েছেন, কনসার্ট ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন জানাবেন। এ নিয়ে আমি আগেও বলছিলাম যে এই দ্বাদশ আসরকে সামনে রেখে বিপিএলের যে মিউজিক ফেস্টটি হচ্ছে, সেই মিউজিক ফেস্টটি কিন্তু ঢাকার পরে এবার সিলেটে হচ্ছে এবং সিলেটের মানুষের যে দারুণ উন্মাদনা, সেটি কিন্তু সবাইকে মুগ্ধ করছে এবং আমার মনে হচ্ছে যে 8000 দর্শক যে সক্ষমতা সম্পন্ন আমাদের যে সিলেট জেলা স্টেডিয়াম, সেই সিলেট জেলা স্টেডিয়াম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই 2:30 মিনিট থেকে শুরু হয়েছিল যে মানুষের ভিড়, এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানুষজন ভিতরে ঢুকছেন, প্রবেশ করার চেষ্টা করছেন এবং নানাভাবে কিন্তু আসলে বিশেষ করে এখানে নগরবাউল জেমস আসছেন, যিনি একজন কিংবদন্তি শিল্পী, তার কারণেও কিন্তু মানুষের আগ্রহের ইয়েটা আমরা দেখেছি এবং মানুষ কিন্তু জেমসের পাশাপাশি এখানে আরও কিছু তারকা শিল্পী রয়েছেন, আসিফ আকবর রয়েছেন মোজা রয়েছেন কিন্তু আমাদের তোশিবা রয়েছেন। প্রত্যেকেই কিন্তু এখানে দর্শক নন্দিত এবং দর্শক প্রিয় শিল্পী এবং প্রত্যেকের গান শোনার জন্য, প্রত্যেকের পারফরমেন্স দেখার জন্য কিন্তু মানুষ বেকুল হয়ে আছেন। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই ভালো অবস্থানে রয়েছে এবং পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি কঠোরভাবে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, যাতে কোনো প্রকার ঝামেলা না হয় সেই চেষ্টাও কিন্তু তারা করছেন। এবং আমরা
যেমনটি বলছিলাম যে দুপুর থেকে কিন্তু দুপুর বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বেড়েছে এবং সবাই তাদের আগ্রহের কথা বলেছেন। আমরা দর্শকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ধরনের আয়োজন আরও প্রয়োজন এবং সিলেটে বিশেষ করে এ ধরনের আয়োজন হলে দর্শকরা অত্যন্ত খুশি হন। এবং আপনারা সবাই জানেন যে সিলেট হচ্ছে গীতিকবিদের শহর এবং সিলেটের মানুষও কিন্তু এই গানকে ভালোবাসেন, সেজন্যই কিন্তু আসলে এই আগ্রহের জায়গাটি আমরা দেখেছি। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যিনি নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন প্রশাসনের নেতৃবৃন্দের সাথে আলাপ করেছিলাম, তারা বলেছেন যে খুবই সুন্দরভাবে সুচারুভাবে কিন্তু আজকের এই আয়োজনটি হচ্ছে, কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত আমরা পাইনি এবং মানুষ খুবই আনন্দিত, এক্সাইটেড এবং সবাই বলছেন যে আসলে এই ধরনের আয়োজনে তারা করায় তারা বিপিএল যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই ছিল আসলে আমরা আরও বিশেষ তথ্যগুলো জানাবো। এই ছিল আমার কাছে সিলেটের জেলা স্টেডিয়াম থেকে সর্বশেষ তথ্য। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.dp। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।